জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে পার্বত্য অঞ্চল বিক্রি করার গোপন নথি ফাঁস, শীঘ্রই দেশ ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী। সাংবাদিক ইলিয়াসের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যায়, শুধু যায় না, শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে। আটককৃতরা কেউ না বললেও আইনশৃঙ্খলা বাহিনীর বিডিআর বিলে হিজরত শব্দটি আবিষ্কার করেছে। চট্টগ্রাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মূলত জামাতুল আনসার ফিল হিন্দার শারকিয়া বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র্যাব কাউকে আটকও করেনি। দাড়ি টুপিওয়ালা যাদেরকে দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ছিল। কুকি চীন ন্যাশনাল আর্মি বা KNF এর সাথে প্রশিক্ষণের যা দাবি করা হয়েছে সেটাও সাজানো নাটক। ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদেরকে এসব করতে বাধ্য করে র্যাব নিজেও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস আরও বলেন, র্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হল পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার, যে কারণেই সেনাবাহিনীর পরিবর্তে র্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মধ্যস্থ করা হচ্ছে। জানিয়ে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, কারণ পাহাড়ের সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে JSS সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো। ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে। প্রশ্ন হলো, কেন, কার সাথে শেখ হাসিনা সব সেনাকে প্রত্যাহারের চক্রান্ত করছে? সরকার বলে শান্তি চুক্তি অনুযায়ী সব ক্যাম্প প্রত্যাহার করতে হবে, এটাই তো শর্তে ছিল। কিন্তু 1997 সালে কথিত শান্তিরক্ষায় মোট 72টি ধারা এবং 99টি উপধারার মধ্যে বাংলাদেশ সরকার মাত্র 15টি ছাড়া সবগুলো শর্ত বাস্তবায়ন করেছে। বাকি 15টিও বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার তখন সন্ত্রাসীদের প্রধান সন্তলানমা জনসংহতি সমিতিকে মাত্র 2টি শর্ত দিয়েছিল। তাদেরকে সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে, যার একটিও সন্তলানমা মানেনি। সাংবাদিক ইলিয়াস বলেন, তাহলে আমাদের সব শর্ত মেনে কেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে? মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তিটি ছিল পার্বত্য 3 জেলাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। চুক্তির মূল কয়েকটি শর্ত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। পার্বত্য চট্টগ্রাম চাইলেই কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারবে না, কিন্তু পার্বত্য অঞ্চলে যে কেউ চাইলেই দেশের যে কোনো জায়গায় জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন। উল্টো উপজাতিদের জন্য সব সরকারি চাকরিতে থাকবে আলাদা কোটা। কিন্তু কোন যুক্তিতে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত মেনে নেওয়া হলো? প্রতিবেদনে ইলিয়াস আরও বলেন, বাংলাদেশের সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে, সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো সেনাবাহিনীকে প্রত্যাহার করে আনতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি সব বুঝে যাবেন। একটু ভেবে দেখুন, শেখ হাসিনা 21 বছর ক্ষমতায় ছিল না, অথচ 21 বছর পর ক্ষমতা নিয়েই 100 দিনের মধ্যে কিভাবে শান্তি চুক্তি করে ফেললেন। শেখ হাসিনা এমন কি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়লেন? সেই প্রশ্নের উত্তর জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে বলা হয়, 1971 সালের স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যার অধিকাংশ নেতৃত্ব ছিল হিন্দু ধর্মাবলম্বী নেতারা। পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনীর প্রধানও হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সন্তলানমা একজন ভারতীয় নাগরিক। আরও জানলে অবাক হবেন, করোনার সময় সন্তলানমা প্রথমবারের মতো বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করেন। এখন প্রশ্ন হলো, এতদিন তাহলে সন্তলানমা কিসের ভিত্তিতে মন্ত্রীর পদমর্যাদায় দিয়েছিলেন? 1996 সালে ভারত থেকে 6 বছর প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতা এসেই 1997 সালে কথিত শান্তি চুক্তির মাধ্যমে মুজিব ইন্দিরার অপূর্ণ কাজ পূর্ণ করার মিশনে নামেন। মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তি এবং 2009 সালে পিলখানায় সেনা হত্যাকাণ্ড সব সময় একই সুতোয় গাঁথা। আমাদের সূত্র জানিয়েছে, সেনাবাহিনী যেসব অফিসাররা পার্বত্য অঞ্চলে সেনা রাখার পক্ষে মত দিচ্ছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কখনো কখনো তাদেরকে বিপদও ফেলা হচ্ছে, ঠিক যেমনটি করা হয়েছিল পাহাড়ের বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল হাসিনুরের সাথে। রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক সফলতার কারণে তাকে পরবর্তী সময়ে ভারত নিয়ন্ত্রিত DGFI গুম করেছিল। এই ভয়ে এখন দেশপ্রেমিক অফিসাররা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। আর এই সুযোগে একের পর এক সেনা প্রত্যাহারের মিশনে নেমেছে সরকার, যে কারণে পাহাড়ে দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকে টার্গেটে পরিণত করেছে JSS সন্ত্রাসী বাহিনী। সাংবাদিক ইলিয়াস বলেন, বাংলাদেশের 3 দিক থেকে এখন ভারত শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরে ভারতের এখন টার্গেট ওই একদিকে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা, যে কারণে 1997 সালের চুক্তির পর বিএনপি এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল। বিএনপি সেই ধারণার সত্যি হয়েছে। হাসিনার প্রথম মেয়াদে না পারলেও 2009 সালের পর 4 মেয়াদে ক্ষমতা থাকার সুবাদে ভারতের সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে। ভারতের ইচ্ছাতে সরকার র্যাবকে দিয়ে নাটক সাজিয়ে ছোট ছোট গ্রুপকে বড় করে দেখিয়ে তাদেরকে নিশ্চিত করার কাজ শুরু করেছে।
এর মাধ্যমে পাহাড়ের ভারতপন্থী সন্তলানবাদ দল জেএসএসকে একক আধিপত্য দেওয়া হচ্ছে, আর সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে যুক্ত হবে আরেকটি নতুন রাষ্ট্র, যার মুখ্যমন্ত্রী হবেন সন্তলানবাদ। বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে আসতে হলে তাদের পাসপোর্টে একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, পার্শ্ববর্তী দেশে সহায়তা না থাকলে সন্ত্রাসীদের পক্ষে এত আধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করা সম্ভব হতো না। অন্যদিকে র্যাবের অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদের যেসব ভাঙাচোরা অস্ত্র দেখানো হয়েছে তা দিয়ে তেমন কিছু করা সম্ভব নয়। অথচ প্রথম আলো, সময় টিভি সহ চিহ্নিত কিছু গণমাধ্যমের সংবাদ দেখে কুকিচিন ন্যাশনাল আর্মি পুরো পার্বত্য অঞ্চল স্বাধীন করে ফেলেছে। সেনাবাহিনী মনে করে পাহাড়ের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে বড় রকমের সেনা অভিযানের কোনো বিকল্প নেই। শোষণের জন্য নয়, সাধারণ পাহাড়িদের নিরাপত্তার জন্য আরও বেশি সেনা মোতায়েন প্রয়োজন। আমরা মনে করি আধুনিক বিশ্বে পাহাড়িরা উপজাতি কিংবা আদিবাসী না, তাদের পরিচয় তারা বাংলাদেশি। কম বা বেশি নয়, তাদের অধিকার হবে সমান সমান। যে কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নয়, তাদের নিরাপত্তার জন্যই পাহাড়ে আরও অধিক সংখ্যক সেনাবাহিনী প্রয়োজন। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠানোনি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধের অপরাধ মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তা নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট, মানে রোমে এটি লেখা হয়েছে। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন 2010 সালে 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে লেখা হয়েছিল 2002 সালে, তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধগুলোর বিচার করা হয় তা হলো যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখনো পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবাঙ্গা ডায়লো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করানোর অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মি কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহুদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে। সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন, হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা এগোবে? পিনাকি বলেন, হ্যাঁ, মামলা এগোবে, আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে 110টি দেশ সাইন করেছে। এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা না, সাথে আরও 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন এবং 11 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, এই সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না। সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। বাংলাদেশের টাকাও ফেরত দেবে। পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করার টাকা ফিরিয়ে আনার জন্য। পিনাকি বলেন, চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না। ওই টাকা বাংলাদেশের জনগণের, এটা আমাদের জাতীয় সম্পদ। এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব। টাকা ভোগ করতে পারবেন না, শুধু তাই না, যার টাকা তার কাছে তো ফেরত যাবেই। বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন। বাংলাদেশে 18 কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব? এটার শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া নয়, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে। পিনাকি ভট্টাচার্য বলেন, ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর। হাসিনা, তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে। বাংলাদেশের মানুষের মুক্তির সমাগত, তোমার দিন শেষ।